আমরা অলরেডি এলিমিনেশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন পড়ে নিয়েছি। আজ আমরা পড়বো হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, চলো অ্যাডিশন রিয়াকশন কি জিনিস দেখা যাক। যদি অ্যাডিশন রিয়াকশন কি তোমাদের সামান্য ধারণা আছে, ধরো আমার এ ডবল বন্ড বি, তাতে এক্স ওয়াই অ্যাড করতে দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে একটা বন্ড খুলে যায়, এগুলো আমরা 10th লেভেলে শিখে এসেছি। একটাতে এক্স অ্যাড হলো আর একটাতে হচ্ছে ওয়াই অ্যাড হলো। একই রকম ভাবে যদি এ ট্রিপল বন্ড বি, তাতে এক্স ওয়াই অ্যাড করা হতো, তাহলে কি হতো? একটা বন্ড খুলতো, মানে এ ডবল বন্ড বি হতো, একটাতে এক্স অ্যাড হলো, একটাতে ওয়াই অ্যাড হলো। এখন প্রশ্ন, কোনটাতে এক্স অ্যাড হবে, কোনটাতে ওয়াই অ্যাড হবে, সেটা আমরা পরে আসছি। ঠিক আছে, এটা ডিটেলস আসবো, এখন জাস্ট বলছি। তার মানে কি, এটা কারা দেখালো? এটা হচ্ছে অ্যালিফ্যাটিক দেখালো। ঠিক আছে, এটাকে বলে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক। আরেকটা কথা বলে রাখি, স্যাচুরেটেড হয় আর আনস্যাচুরেটেড হয়। স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড কাকে বলে? সিঙ্গেল বন্ডকে বলে স্যাচুরেটেড। ডবল বন্ড বা ট্রিপল বন্ডেড কার্বনকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড। অ্যাডিশন রিয়াকশন কারা দেখায়? স্যাচুরেটেড দেখায় না, আনস্যাচুরেটেড কম্পাউন্ড হচ্ছে অ্যাডিশন রিয়াকশন দেখায়। ঠিক আছে, এবার দেখো অ্যালিফ্যাটিক ডবল বন্ড বা ট্রিপল বন্ড কি হচ্ছে? অ্যাডিশন রিয়াকশন দেখাচ্ছে। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যারোমেটিক রিংয়েও কিন্তু ডবল বন্ড থাকে, ভালো করে ভাবো। একটা বেনজিন রিং, ঠিক আছে, একটা বেনজিন রিং, তাতে ধরো এক্স ওয়াই দেওয়া হলো, তাহলে এরকম কি কোনোদিন হবে? ধরো এই বন্ডটা খুলে গেল, গিয়ে এখানে অ্যাড হলো, এক্স অ্যাড হলো, এখানে ওয়াই অ্যাড হলো, এটা কিন্তু হবে না। ক্লিয়ার? অ্যালিফ্যাটিক দেখায়, অ্যারোমেটিক কিন্তু দেখায় না। কারণ কি বলতো? কারণ খুব সোজা, তোমরা অলরেডি জেনে নিয়েছো। অ্যারোমেটিকে কি হয়? বন্ডটা হচ্ছে রেজোনেন্স হয়ে থাকে। ঠিক আছে, ওই জন্য এটা কি হয়, ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড কিন্তু কোনো একটা জায়গায় লোকেট থাকে না, এটা হচ্ছে ডিলোকালাইজ হয়ে থাকে। তাহলে কি লিখবো? হচ্ছে অ্যারোমেটিক রিং does not participate in addition reaction due to resonance। তাহলে এটা কি রিয়াকশন দেখায়? এরা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখায়। কি রিয়াকশন দেখায়? এরা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন শোজ করে। ঠিক আছে, ইট শোজ এটা আগে লেখা উচিত ছিল, ইট শোজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, আপাতত অ্যাডিশন রিয়াকশন কারা দেখায়, কি হয় দেখালাম, এরপর আমি হচ্ছে ডিটেলসে আসছি। ঠিক আছে, দেখো অ্যাডিশন রিয়াকশন আবার 3 রকমের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। 2 নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। 3 নম্বর হচ্ছে ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, বাজার চলতে যে বইগুলো পাওয়া যায় তাতে কিন্তু শুধুমাত্র অ্যাডিশন রিয়াকশন বলেই অ্যাডিশন রিয়াকশনের করা আছে। আমি কিন্তু পুরো ডিটেলসে উইথ মেকানিজম ব্যাপারগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু বোর্ড এক্সামেও আসে, জয়েন্টেও আসে, কিন্তু বইতে এই জিনিসগুলো কিন্তু মেনশন করা থাকে না। ঠিক আছে, আমি পুরো উইথ ডিটেলস অ্যাডিশন রিয়াকশন বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনবে। ওকে, এবার আসছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। দেখো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ধরো ডবল বন্ড বা ট্রিপল বন্ড কম্পাউন্ডের জন্য হচ্ছে, ডবল বন্ড বা ট্রিপল বন্ডের জন্য, ডবল বন্ড বা ট্রিপল বন্ড কম্পাউন্ডের জন্য পাই ইলেকট্রন ডেন্সিটি কি হাই না? তাহলে কি হলো? পাই ইলেকট্রন ডেন্সিটি হাই। তার মানে কি হচ্ছে, যাদের ইলেকট্রন ডেন্সিটি হাই, তারা কি করছে? সবসময় ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। তাহলে এটা কাকে পছন্দ করবে? ইলেকট্রোফাইলকে, যখন ই প্লাস হিসেবে আসবে, তাই তো? যখন ইলেকট্রন থাকবে মানে কি, একে ইলেকট্রনটা ডোনেট করবে। এই কারণের জন্য পাই বন্ড, মানে যাদের ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মানে অ্যালকিন বা অ্যালকাইন, তার মানে কি হলো? অ্যালকিন সোর্স যে 3টে আমরা দেখালাম, তার মধ্যে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। ওকে, অ্যালকিন সোর্স ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? অ্যালকিন সোর্স ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। এইবার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনে আমরা আন্ডারে যে রিয়াকশনগুলো পড়বো, সেটা হচ্ছে অ্যাডিশন অফ এইচএক্স, খুব ইম্পর্টেন্ট, স্টার মারতে পারো, মেনলি এটা নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে অ্যাডিশন অফ x2। দেখো এটা হচ্ছে বোর্ড এক্সামেও যেমন লাগবে, তেমনি যারা হচ্ছে বিএসসি পাস বা অনার্সে আছে তাদের জন্যও কিন্তু এই রিয়াকশনের মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট।
আর 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। ঠিক আছে, এই অ্যাডিশন অফ ওয়াটারটা আমরা এতটাই ইম্পর্টেন্ট যে পুরো আলাদা আলোচনা করবো। ঠিক আছে, এই অ্যাডিশন রিঅ্যাকশনের ভিতরে আমরা আলোচনা করবো না, পুরো অ্যাডিশন অফ ওয়াটার বলে একটা সম্পূর্ণ আলাদা পার্ট বানাবো, সেখানে ডিসকাস করে দেবো। ক্লিয়ার? তাহলে এখন আমরা আসছি অ্যাডিশন অফ এইচএক্স। দেখো, অ্যাডিশন অফ এইচএক্স টু অ্যালকিন। ধরো এটা অ্যালকিন নিলাম, CH2 ডবল বন্ড CH2, এতে HBr নিলাম ইন প্রেজেন্স অফ CCl4, মানে হচ্ছে নন পোলার সলভেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু পোলার সলভেন্ট নেওয়া হয় না, মাথায় রাখবে। নন পোলার সলভেন্ট বা সলভেন্ট বইতে লেখাও থাকে না, তাও জানিয়ে রাখলাম, এখানে কিন্তু নন পোলার সলভেন্ট ইউজ করা হয়। তাহলে কি হবে, একজন H নেবে, একজন Br নেবে, একটা বন্ড খুলে যাবে, CH2 সিঙ্গেল বন্ড CH2, একজন H নিল আর একজন Br নিল, এটা হচ্ছে স্ট্রেট রিঅ্যাকশন। কিন্তু আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেকানিজম। ওকে, মেকানিজম দেখো কি হচ্ছে, CH2 ডবল বন্ড CH2 আর সাথে আসছে HBr। এখানে HBr কি হয়, পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভে ভাঙে। অনেকে কি করে দেখায়, HBr কে এরম ভাবে H প্লাস Br মাইনাস দেখায়। এটা কিন্তু কোনোদিন হবে না। এটা কখন সম্ভব, যদি এটা পোলার সলভেন্ট হতো। এটা পসিবল ইন কেস অফ, এটা তখনই সম্ভব, এটা হচ্ছে ইন কেস অফ পোলার সলভেন্ট। এটা হচ্ছে পোলার সলভেন্টের জন্য পসিবল, কিন্তু এখানে পোলার সলভেন্ট নেওয়া হয় না, তাই এটা কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে HBr এর রিঅ্যাকশন দেখো কি হচ্ছে। এবার দেখো ইলেকট্রন ডেনসিটি এখানে কি হচ্ছে, এবার দেখো এই যে পাই ইলেকট্রন ডেনসিটিটা হয় এদিকে শিফট করবে, নাহলে এদিকে শিফট করবে। দেখো দুদিকেই পসিবল, এখানে যেদিকেই যাক একই ব্যাপার, তাই আমি দুদিকের যে ডিটেলসটা সেটা পরে আসছি। এখন আপাতত দেখো যেদিকেই যাক একই ব্যাপার। ইলেকট্রনটা ধরো এইদিকে শিফটিং হলো, ঠিক আছে, ইলেকট্রনটা ধরো এইদিকে শিফট হলো। এবার ইলেকট্রনটা যদি এদিকে শিফট হয় তাহলে কি হচ্ছে, এখানে প্লাস জেনারেট করছে, এখানে মাইনাস জেনারেট করছে। এই মাইনাসটাকে স্যাটিসফাই করার জন্য সঙ্গে সঙ্গে, এটা কিন্তু একদম ইমিডিয়েট প্রসেস, সঙ্গে সঙ্গে এইচটা কি হলো, এখানে চলে এলো, এইচটাকে ডট দিয়ে লিখে, এইচটা কি হলো, সঙ্গে সঙ্গে এখানে চলে এলো। তাহলে এখন যে জিনিসটা পসিবল হলো সেটা কি হলো, CH2 সিঙ্গেল বন্ড CH2 আর এখানে ধরো একটা H আছে, আর এই ইলেকট্রন ছেড়ে প্লাস জেনারেট করলো। ক্লিয়ার? তাহলে এটা কি হয়েছে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। তাহলে এখানে কি হলো, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট জেনারেট করলো। ওকে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট জেনারেট করলো। এইবার যে Br মাইনাসটা ছিল সেই Br মাইনাসটা এখানে অ্যাটাক করলো, তাহলে তৈরি হলো কি CH2 Br আর এখানে CH2H মানে CH3। এই হলো মেকানিজম। ঠিক আছে, আগে বেসিক মেকানিজমটা কিভাবে হয়েছে বুঝে নাও, সময় নাও, তারপর আমরা এবার আরো ডিটেলসে আসছি। ওকে, এবার যে এক্সাম্পলটা নিয়েছি এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন, কারণ এখানে কি একটা হাইড্রোজেন আছে, এখানে কি দুটো হাইড্রোজেন আছে। তাহলে কে H পাবে কে Br পাবে আমাকে দেখতে হবে। আমি অ্যান্সারটা লিখে রেখেছি, এটা আমরা পরে দেখছি, এটা এখন ভাবছি না। দেখো মেকানিজমে আসছি। ওকে, মেকানিজমে আসছি, কি আছে, CH3 CH ডবল বন্ড CH2, তাতে দেয়া হচ্ছে HBr, H প্লাস Br মাইনাস। এবার দেখো একটা এইটা পসিবল, এদিকে শিফটিংও পসিবল। ঠিক আছে, দেখো ভালো করে, এদিকে শিফটিংও পসিবল, আবার আমি দুটো পসিবিলিটি নিচ্ছি, এদিকে শিফটিংও পসিবল। যখন এদিকে শিফটিং হবে, ঠিক আছে, যখন এদিকে শিফটিং হবে তখন এইচটা আসবে কার কাছে, এর কাছে। আর যখন এদিকে শিফটিং হবে এইচটা আসবে এখানে। আমি দুটোকে আলাদা আলাদা পাথ হয়ে দিলাম। যখন এইচটা এখানে আসছে সেটাকে আমি এ পাথ হয়ে দিলাম, মানে এদিকে শিফটিং হবে আর এদিকে আসবে, এটা হচ্ছে এ পাথ হয়ে। আর এটাকে আমি বি পাথ হয়ে নাম দিলাম, মানে যেখানে হচ্ছে এদিকে শিফট হচ্ছে এবং এইচটা এখানে আসছে। দেখো আমি দুটো কার্বোক্যাটায়ন যে জেনারেট করবে দুটোই লিখছি, একটা এ পাথওয়ের কার্বোক্যাটায়ন, একটা বি পাথওয়ের কার্বোক্যাটায়ন। দেখো যদি এ পাথওয়ের কার্বোক্যাটায়নটা দেখি, এ পাথওয়েতে কোন দিকে এসছে, এ পাথওয়েতে হচ্ছে এখানে, এখানে হচ্ছে ইলেকট্রনটা এসছে, হাইড্রোজেনটাও এখানে এসছে, মানে CH2 এর জায়গায় CH3 হচ্ছে আর এখানে প্লাস চার্জ হচ্ছে। ক্লিয়ার? দেখো তাহলে এ পাথওয়ে দিলে CH3 CH প্লাস সিঙ্গেল বন্ড CH3, এটা এ পাথওয়ে দিয়ে গেলে। আর বি পাথওয়ে দিলে কি হচ্ছে, বি পাথওয়ে গেলে ইলেকট্রনটা এখানে আসছে, হাইড্রোজেনটা এখানে আসছে, মানে CH ছিল CH2 হয়ে যাচ্ছে, মানে CH3 CH2 এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর এখানটা এই জায়গাটা দেখো ইলেকট্রন ছেড়ে এখানে প্লাস হচ্ছে, CH2 প্লাস, দুটো কার্বোক্যাটায়ন জেনারেট করলো। এবার দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কি জানি আমরা, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন কি জানি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন আমরা কি জানি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এবার দেখো এটা কি 2 ডিগ্রি আর এটা কি 1 ডিগ্রি, তাহলে মেজর কোনটা,
এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর। ওকে, তাহলে অ্যাডিশন রিঅ্যাকশনে আমরা জেনারেলি শুধুমাত্র মেজর প্রোডাক্টটাও লিখি, জেনে রাখবো সাথে মাইনর প্রোডাক্টটাও ফর্ম করে। তাহলে এই কার্বোক্যাটায়নটা মেজর, তাহলে এটাই হচ্ছে কার্বোক্যাটায়ন আমার কাছে। তাহলে যে কার্বোক্যাটায়নটা জেনারেট করলো সেটা কি হলো? CH3 CH প্লাস CH3। এবার Br মাইনাসে যেখানে অ্যাটাক করলো তাহলে ফর্ম করলো কি? CH3 CH Br CH3। ক্লিয়ার? এই হচ্ছে আমার সেই প্রোডাক্ট। এবার দেখো এই যে মেকানিজম দিয়ে এটা হলো, এটাকে সিম্পলিফাই করলো মার্কনিকভস। ঠিক আছে, আমরা এক্ষুনি দেখবো মার্কনিকভ রুলস, এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে মার্কনিকভস। মার্কনিকভ রুলস কি বললো বলে দিচ্ছি, রুলসটা আমি এক্ষুনি লিখিয়ে দিচ্ছি, আগে বলে দিই। মার্কনিকভ রুলস বললো যখন অ্যাসিমেট্রিক কার্বন আসবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি, দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে দুটো হাইড্রোজেন, যে কার্বনে হাইড্রোজেন বেশি সে হাইড্রোজেনটা পাবে, ওই জন্য হাইড্রোজেনটা এ পেলো। আর যার হাইড্রোজেনটা কম সে হচ্ছে যে আমার এক্স পার্টটা থাকছে সেই পোর্শনটা পাচ্ছে, বিআর পেলো। ঠিক আছে, এটা হচ্ছে মার্কনিকভ রুলস। সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, যেটা আমরা এক্সাম্পল দিয়েও দেখাবো, যদি কখনো মার্কনিকভ রুলস আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কন্ট্রাডিক্ট করে তাহলে কে জিতবে বলো তো? অবশ্যই মেকানিজমে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি মানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল থেকে যায়। এই জন্য কিছু কিছু রেয়ার কেস আছে যেগুলো বোর্ড এক্সামে দেয় না, জয়েন্টে দেয়, সেখানে কি হয়, সেখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে কিন্তু আমাকে প্রোডাক্ট জাজ করতে হবে, যেটা আমরা মার্কনিকভ রুলস দিয়ে জাজ করতে পারবো না। ঠিক আছে, আর যারা শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য ভাবছো তাদের কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টটা ভুলে যাও, তারা সমস্ত উত্তর মার্কনিকভ দিয়ে করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিজম। এবার আমরা মার্কনিকভ রুলস দেখবো, মার্কনিকভ রুলসের সাহায্যে ডাইরেক্ট প্রোডাক্ট করা শিখবো। ওকে, মার্কনিকভ রুলস কি বলছে? ইট স্টেটস দ্যাট উইথ দ্য অ্যাডিশন অফ এ প্রোটিক অ্যাসিড HX টু অ্যান অ্যাসিমেট্রিক অ্যালকিন, অ্যাসিমেট্রিক অ্যালকিন মানে যেখানে সিমেট্রি নেই, ঠিক আছে, অ্যাসিমেট্রিক অ্যালকিন, the acid hydrogen যেটা বলছিলাম এই gets attached to the carbon with more hydrogen substitutes, মানে যেটাতে হাইড্রোজেন বেশি থাকবে সেটাতে হাইড্রোজেন আসবে। ওকে, and the halide group gets attached to the carbon with more alkyl substituents। ঠিক আছে, alkyl substituents মানে লেস হাইড্রোজেন থাকছে যেটাতে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কনিকভ রুলস। দেখো মেকানিজম চাইলে তবে মেকানিজম করবে, আর নইলে মার্কনিকভ রুলস দিয়ে ডাইরেক্ট ক্যান্সেল করবে। ঠিক আছে, তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, আমাকে করে দেখাবে। এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক, টুকে নাও, আর এটা হচ্ছে 2 নম্বর হোমওয়ার্ক। এই দুটো কোনো মেকানিজম লাগবে না, শুধুমাত্র আমাকে মার্কনিকভ রুলস দিয়ে করে দেখাবে। ঠিক আছে, এটা দেখে নাও। এরপর আমরা আসছি সেই পোর্শনগুলোতে যেখানে মার্কনিকভ রুলস আর হচ্ছে মেকানিজমের যদি কন্ট্রাডিক্ট করে তাহলে কে জিতবে, মার্কনিকভ রুলস আর মেকানিজম? অবভিয়াসলি মেকানিজম, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যদি রিঅ্যারেঞ্জমেন্ট আসে তাহলে কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জমেন্টটাই করতে হবে। এবার আমরা সেই এক্সাম্পলে আসছি। ওকে, আমরা এই এক্সাম্পলটা নিয়ে চর্চা করব। মেকানিজমে আসছি। মেকানিজম দেখো, ফার্স্ট স্টেপে যখন HBr দিচ্ছি, এখানে ডাইরেক্ট প্রোডাক্টটা লিখবো। ওকে, মেকানিজম দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে যখন HBr দিচ্ছি, H প্লাস Br মাইনাস, দেখো দুদিকে এখানে যেতে পারে, এখানে যেতে পারে। এবার দেখো মার্কনিকভ রুলস কোনটা যা বেটার বলেছিল, অবভিয়াসলি হাইড্রোজেনটা এখানে যা বেটার বলেছিল, তার মানে কার্বোক্যাটায়নটা কোথায় ফর্ম করছে? এই জায়গাটা। এবং কার্বোক্যাটায়নটা এখানেই ফর্ম করবে, কারণ দেখো এখানে ফর্ম করলে 2 ডিগ্রি, এখানে ফর্ম করলে 1 ডিগ্রি, তাই এই পর্যন্ত কোনো ডাউট নেই এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করছে। তাহলে কি হচ্ছে, পাই ইলেকট্রনটা এখানে শিফট করছে, পাই ইলেকট্রনটা এখানে শিফট করছে, আর হাইড্রোজেনটা গিয়ে এখানে সঙ্গে সঙ্গে অ্যাটাক করছে। তাহলে কি হচ্ছে, যেটা জেনারেট করছে সেটা আমরা দেখি। CH3 CH প্লাস সিঙ্গেল বন্ড CH3। এইবার এখানে একটা কথা বলি, যদি আমার অর্গানিকের আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই ক্লাসটা এবার কিচ্ছু বুঝতে পারবে না, কারণ হাইড্রাইড শিফট আর মিথাইল শিফট খুব ভালো করে আমি বুঝিয়েছি। ওই পোর্শনটা না বুঝে থাকলে এখানে আর কিচ্ছু বুঝতে পারবে না, তাই ওগুলো না দেখে এখানে আসাটা পুরো মূর্খাম হবে, তাই ওটা একটু দেখে নেবে। ওকে, তাও বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো যারা জেনে এসছো তাদের জন্য বলে দিই। এবার দেখো এখানে হাইড্রোজেনটাকে আমি খুলে লিখলাম। দেখো এখানে যে দুটো শিফট হতে পারে, হাইড্রাইড শিফট, এটা হচ্ছে মিথাইল শিফট। যদি মিথাইল শিফট হয় তাহলে অ্যাডভান্টেজটা দেখো, এটা কত ডিগ্রি কার্বন হচ্ছে? 2 ডিগ্রি কার্বন। ঠিক আছে, এটা যদি কার্বন, এটাকে যদি কার্বোক্যাটায়নে আনতে পারি তাহলে দেখো 3 ডিগ্রি হচ্ছে। তার জন্য কি হচ্ছে, এখানে হাইড্রাইড শিফট হলো। এখানে কি বলে? হাইড্রাইড শিফট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হাইড্রাইড শিফট। ওকে, হাইড্রাইড শিফট, এখানে সঙ্গে সঙ্গে হাইড্রাইড শিফট হলো। এগুলো জেনারেলি বোর্ড এক্সামে দেয় না, এগুলো পুরোটাই কিন্তু জয়েন্টের জন্য করা হচ্ছে। এই হাইড্রাইড শিফট, মিথাইল শিফট কিন্তু আমাদের বোর্ড এক্সামে আমি কোনোদিন দিতে দেখিনি। ওকে, তাহলে কি হবে, এখানে সঙ্গে সঙ্গে হাইড্রাইড শিফট হলো। যে হাইড্রাইড শিফট হলো তাহলে কি হলো, CH3 এখানে প্লাস জেনারেট করে গেল, এখানে CH আর একটা হাইড্রোজেন গিয়ে CH2 CH3। এবার লাস্ট স্টেপ অ্যাজ ইউজুয়াল Br মাইনাস অ্যাটাক করলো, তাহলে জেনারেট করলো কি, সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি, ডাইরেক্ট প্রোডাক্ট জেনারেট করলো। তাহলে কি, CH3 Br CH2 CH3।
ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে আমার এটার টোটাল মেকানিজম। ওকে, তাহলে এটা হোমওয়ার্ক দিলাম, এটা হচ্ছে আমাকে তোমরা করে দেখাবে। অবভিয়াসলি উইথ মেকানিজম করবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে বুঝতে পারলে যে এখানে কিন্তু ভালো করে দেখো মার্কনিক রুলস দিয়ে কিন্তু ফাইনাল অ্যান্সারটা আমরা লিখতে পারিনি। ক্লিয়ার? এটা হয়ে গেল। এই পর্যন্ত হলে মোটামুটি আমাদের অ্যাডিশন অফ এইচএক্স এর যে বেসিক পোর্শনটা, মানে যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন যেটা, তার বেসিক পোর্শনটা কমপ্লিট হলো। এবার এটার আবার স্টিরিও কেমিস্ট্রি আছে। স্টিরিও কেমিস্ট্রি গুলোও কিন্তু বোর্ড এক্সামের জন্য নয়, পুরো জয়েন্টের পোর্শন দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবে। ওকে, এখন স্টিরিও কেমিস্ট্রিতে আসছি, মানে অপটিক্যাল আইসোমার জেনারেট করার পোর্শন আসছে। কি হচ্ছে একই রকম ভাবে এটা প্লাস মাইনাস এই জিনিসটা হলো, আমি দেখাচ্ছি না। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি একটা হচ্ছে CH2 প্লাস আর এটা হচ্ছে CH3। ঠিক আছে, এটা হচ্ছে sp2 কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে sp2। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল। এটা আগেও বলেছিলাম sp2 মানে হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল, মানে একই প্লেনে আছে। তখন কি হয় দেখো, যখন একই প্লেনে থাকছে তখন হচ্ছে প্লাস। ওকে, প্লাস আছে এখানে। এবার দেখো, এবার যে বিআর মাইনাসটা আসছে, তার দুটো অ্যাটাক পসিবল। একটা হচ্ছে ওপর থেকে অ্যাটাক, আর একটা হচ্ছে নিচে থেকে অ্যাটাক। এই জন্য কি হয়, দুটো প্রোডাক্টই ফর্ম করছে। তাহলে যে প্রোডাক্ট দুটো ফর্ম করছে কিরকম হচ্ছে, একটা ওপর থেকে অ্যাটাক করে বিআর ফর্ম করছে, আর একটা হচ্ছে নিচে থেকে অ্যাটাক করে বিআর ফর্ম করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, রেসিমিক মিক্সচার জেনারেট করছে। কি জেনারেট করছে? রেসিমিক মিক্সচার। এখানে হচ্ছে রেসিমিক মিক্সচার জেনারেট করছে। ওকে, এটা হচ্ছে 12 এর পোর্শন। রেসিমিক মিক্সচার কি জিনিস সেটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, রেসিমিক মিক্সচার কি জিনিস। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলাম এত না বুঝলেও চলবে। 11 এর জন্য জাস্ট দুটো পোর্শন জেনারেট করছে, আর যারা 12 এর জন্য দেখছো তাহলে বুঝেই নিচ্ছ যে রেসিমিক মিক্সচার জেনারেট করছে। ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসি, যেটা জয়েন্ট একবার এসেছিল। ঠিক আছে, এগুলো বোর্ড এক্সামের জন্য একদমই অপ্রাসঙ্গিক, এগুলো বোর্ড এক্সামে লাগেও না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা যারা জয়েন্ট দেবে তারা খুব মন দিয়ে দেখবে। ওকে, দেখো এটা খুব মন দিয়ে দেখবে। ঠিক আছে, এখান থেকে দেখো দুটো জেনারেট হতে পারতো। একটা হচ্ছে ইলেকট্রনটা এদিকে যেতে পারতো, আর একটা ইলেকট্রনটা এদিকে যেতে পারতো। আমি দুটোই হচ্ছে ধরে নিলাম। আমি কি করলাম, দুটোই হচ্ছে ধরে নিলাম। তাহলে হলে কি কি হচ্ছে, একটাতে দেখো যদি ইলেকট্রনটা এদিকে যায় তাহলে এখানে হচ্ছে প্লাস জেনারেট করছে। ওকে, আর এই হচ্ছে CH3। আর একটা ইলেকট্রনটা যদি এদিকে শিফট হয় তাহলে এখানে প্লাস জেনারেট করছে। ঠিক আছে, CH3। এবার প্রশ্ন, কোনটা মোস্ট স্টেবল? যেটা মোস্ট স্টেবল সেটাই প্রোডাক্ট হবে। দেখো, কার্বোকার্বন যদি স্টেবিলিটি দেখি, এটাও 2 ডিগ্রি কার্বন, এটাও 2 ডিগ্রি কার্বন। তার মানে কি হলো, এখানে কিন্তু কার্বোকার্বনের স্টেবিলিটি ফল্ট করে গেল। কার্বোকার্বনের স্টেবিলিটি আমরা কি জানতাম, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তার মানে যে স্টেবিলিটি অফ কার্বোকার্বন বলে যে ফ্যাক্টরটা জানতাম, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, সেই পোর্শনটা কিন্তু এখানে কাজে লাগলো না। আর একটা পোর্শন দিয়ে জাজ করা যায়, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। কার্বোকার্বনের স্টেবিলিটি জাজ করা যায় হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন দিয়ে যদি জাজ করতে যাই তাহলে কি দেখছি, দেখো এখানেও 4টে হাইড্রোজেন আছে, ভালো করে দেখো, এখানেও 4টে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন 4টে, এর ক্ষেত্রেও কিন্তু আলফা হাইড্রোজেন 4টে। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন সেম হওয়ার জন্য এখানে কিন্তু হাইপার কনজুগেশন ফ্যাক্টরটাও কাজ করছে না। তাহলে কোনটা মোর স্টেবল, কিসের সাহায্যে বুঝতে পারবো? এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর, ইন্ডাকটিভ এফেক্ট। এর নাম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, ইন্ডাকটিভ এফেক্ট কি বলছে, যাদের প্লাস আই থাকে আর মাইনাস আই থাকে। মাইনাস আই কাদের বলে, যারা নিজের দিকের ইলেকট্রনগুলোকে টানে তাদের বলে মাইনাস আই, মানে যেগুলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফ্লুরিন ক্লোরিন, ওদের মাইনাস আই থাকে। আর এই যে CH3 এদের কি থাকে, প্লাস আই থাকে। এরা কি করে, ইলেকট্রনটাকে অন্যের দিকে ঠেলে। ঠিক আছে, অন্যের দিকে ঠেলছে। ওকে, তাহলে কি হচ্ছে, যাদের প্লাস আই থাকে তারা কিন্তু কার্বোকার্বন রুলস, যারা প্লাস আই থাকে তারা কার্বোকার্বনের স্টেবিলিটিটাকে আরো বাড়িয়ে দেয়। ওকে, যাদের প্লাস আই থাকে তারা কার্বোকার্বনের স্টেবিলিটি বাড়িয়ে দেয়। এবার দেখো, ইন্ডাকটিভ এফেক্টকে ফিল্ড এফেক্ট বলে, এটা হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবে। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, মানে যত কাছে হবে তত এফেক্টটা তত বেশি হবে। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, মানে যত কাছে হবে তত বেটার হবে। তাহলে দেখো, এই কার্বোকার্বন এই এর প্লাস আই আছে, প্লাস আইটা কি হচ্ছে, এর ক্ষেত্রে কাছে না এর ক্ষেত্রে কাছে, ভালো করে দেখো। তাহলে এর ক্ষেত্রে কাছে হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টে। মানে দেখো, কার্বোকার্বনের স্টেবিলিটি যদি দেখো সেম, হাইপার কনজুগেশন সেম, তাহলে কি হলো, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এ কিন্তু জিতে গেল। তার মানে এটা হচ্ছে আমার মেজর। ওকে, এটা হচ্ছে মেজর ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে, আর এটা হচ্ছে মাইনর। এই পোর্শনটা বোঝা গেল। অ্যাকচুয়ালি উত্তর এখানেই শেষ হয়ে গেছে,
কিন্তু তারপরও আমি তোমাদের ক্লারিফাই করার জন্য আরো একটা মজার জিনিস বোঝানোর চেষ্টা করছি। উত্তর কিন্তু এখানেই শেষ। ওকে, দেখো এবার তোমরা একটা জিনিস ভাবতে পারো, স্যার আপনি তো এক্ষুনি হাইড্রাইড শিফট পড়িয়ে দিয়েছেন, যদি এখানে একটা হাইড্রোজেনকে শিফট করে হাইড্রাইড শিফট করে দিই তাহলে এখানে এলে তো ইন্ডাকটিভ এফেক্টটা আরো ভালো কাজ করবে, তাহলে কেন করছি না? ঠিক, তাহলে দেখা যাক। তাহলে আমরা ধরে নিলাম এটা এক্সট্রা পার্ট, হ্যাঁ এটা একদমই করো না, এটা এক্সট্রা পার্ট। কি হচ্ছে দেখো, কেন হচ্ছে না সেটাও তো জানা দরকার। যদি হাইড্রাইড শিফট হয় জায়গাটা, এখানে কার্বোকার্বন জেনারেট করেছিল, হাইড্রোজেন ছিল, ধরো হাইড্রাইড শিফট করালাম, হাইড্রাইড শিফট, ওকে এইচ মাইনাস শিফট করে লিখছি, হাইড্রাইড শিফট। যদি হাইড্রাইড শিফট করানো হয় তাহলে কি হচ্ছে, এই জায়গাটা প্লাস জেনারেট করছে, এটাও কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার ফার্স্ট আমাদের যেটা জাজ করতে হবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, 2 নম্বর হাইপার কনজুগেশন, 3 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, কারণ সবথেকে এফেক্টিভ হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। যদি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অ্যান্সার পেয়ে যায় তাহলে বাকিগুলো চেক করবো না, যদি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অ্যান্সার না পাই তাহলে হচ্ছে হাইপার কনজুগেশন চেক করবো, ঠিক আছে। যদি হাইপার কনজুগেশন অ্যান্সার না পাই তখন ইন্ডাকটিভ এফেক্ট চেক করবো, মানে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সবথেকে লেস এফেক্ট। ওকে, তাহলে কি হলো, আমরা এবার তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নে একই পাচ্ছি, কারণ এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। এবার হাইপার কনজুগেশন যদি চেক করতে যাই, এখানে আলফা হাইড্রোজেন কটা ছিল বলেছিলাম, ভালো করে দেখো 4টে, কিন্তু এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটা হচ্ছে দেখো, এই এইচ, কিন্তু এখানে CH3 আছে আর একটা এখানে অ্যাবভ দ্য প্লেন মানে বিলো দ্য প্লেনে একটা এইচ আছে, তাহলে এখানে কি হলো আলফা হাইড্রোজেন কটা হলো 3টে, তার মানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইকুয়াল টু 3, কিন্তু এখানে হচ্ছে নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইকুয়াল টু 4। তাহলে কি হলো, এটা কিন্তু হাইপার ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু এর বেশি ছিল, একদম ক্লোজে ছিল, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট বেশি থাকলেও এটা কাজ করবে না, কারণ কি হাইপার কনজুগেশনে হেরে গেল। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি যে জাজটা করলাম, তাহলে ফার্স্ট জাজ করবো কি দিয়ে, তাহলে অর্ডারটা কি দেখলাম জাজ করার সময়, ফার্স্টে যেটা জাজ করবো সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, তাতে না মিললে চেক করবো হচ্ছে হাইপার কনজুগেশন, তাতে না মিললে চেক করবো হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ওকে, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জাজ করার অর্ডার। ওকে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জাজ করার অর্ডার হচ্ছে, প্রথমে হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন লিখেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন না দিয়ে আমার ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন লিখলে ভালো হতো, কারণ স্টেবিলিটি তো সবকটাই জাজ করছে, এটা হচ্ছে ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন। ফার্স্ট হচ্ছে ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন চেক করবো, তারপর হাইপার কনজুগেশন চেক করবো, তারপর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট চেক করবো। ওকে, এবার দেখো যদি প্রোডাক্ট আমাকে বার করতে হয় তাহলে আমি কি দেখলাম, তার মানে মেজর এটা নয়, অবভিয়াসলি এটাও, তাহলে এটাই মেজর ছিল। এইবার এই মেজরটা থেকে যদি বিআর মাইনাস অ্যাটাক করে আমরা কি শিখছি ভালো করে দেখবে, আমরা শিখছি হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি, তার মানে কি এখানে দুটো অ্যাটাক পসিবল, তাই তো sp2 এটা দুটো অ্যাটাক পসিবল, দুটো অ্যাটাক পসিবল হলে এখানে কিন্তু দুটো প্রোডাক্ট ফর্ম করবে। কি কি, একটা হচ্ছে CH3 রেসপেক্টে বিআর অ্যাভাব দ্য প্লেনে আসবে, আর একটা হচ্ছে CH2 অ্যাভাব দ্য প্লেনে ছিল আর বিআরটা হচ্ছে বিলো দ্য প্লেনে এলো। এটা যেটা ফর্ম করলো এরা হচ্ছে পেয়ার অফ ডায়াস্ট্রিওমার। ওকে, এরা হচ্ছে ডায়াস্ট্রিওমার। ওকে, ডায়াস্ট্রিওমার, যারা 12-এ আছো তারা তো ডায়াস্ট্রিওমার কি জিনিস জানো, কিন্তু যারা 11-এ পড়ছো তারা বুঝবে না, জাস্ট এটুকু জেনে রাখো যে দুটোই ফর্ম করছে। ওকে, তাহলে আমরা স্টিরিও কেমিস্ট্রি পোর্শনটাও শিখে নিতে পারলাম। ওকে, স্টিরিও কেমিস্ট্রি পোর্শন কমপ্লিট। এবার আমরা আসবো অ্যান্টি মার্কনিকভ রুলস, পারক্সাইড এফেক্ট, ওকে, বা ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটা কিন্তু বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবার যে পোর্শনটা আসছি, ঠিক আছে, ওই জন্য সিরিয়াস হয়ে যাও যারা শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য দেখছো। ওকে, এবার আসছি ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। দেখো এটাকে যে নাম দিয়ে আমরা চিনি সেটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ রুলস। অ্যান্টি মার্কনিকভ রুলসকে পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্টও বলা হয়। এটা কি কার জন্য অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে মার্কনিকভ রুলসের পুরো উল্টোটা। এটা কার জন্য হয়, HBr ইন প্রেজেন্স অফ পারক্সাইড, মাথায় রাখবে HBr প্লাস পারক্সাইড। ওকে, HBr প্লাস পারক্সাইড, ঠিক আছে, HCl বা HI হলে কিন্তু নয়, ক্লিয়ার, এদের জন্য নয়, HBr ইন প্রেজেন্স অফ পারক্সাইড, ঠিক আছে। পারক্সাইডের HBr থাকলে অ্যান্টিমার্কনিকভ হয় বলে একে বলে পারক্সাইড, আর সায়েন্টিস্ট খারাস প্রথম এটা অবজার্ভ করেছিল বলে একে বলা হচ্ছে খারাস এফেক্ট। ওকে, HBr এই কেবলমাত্র হয়, HCl বা HI কেন হয় না সেটা আমরা পরে আসছি, এখন কি হয় সেটা একটু দেখাই, মেকানিজমও আসবো, তার আগে কি হয় একটু বলে দিই। ধরো CH3 CH ডবল বন্ড CH2, এখানে দেয়া হলো HBr
ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, ধর হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, তাহলে কি মার্কনিকভ রুলস যেটা ঠিক তার অপোজিটটা হবে। মার্কনিকভ রুলস কি বলেছিল, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন আসবে, এখানে ঠিক তার উল্টোটা হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে। তাহলে তৈরি হবে কি CH3 CH2 CH2 Br। ক্লিয়ার করতে পারলাম? ব্যাস। এবার দেখো, এবার তোমাদের চারটে আমি করতে দেবো, অবশ্যই তোমরা এখনই করবে না, এটা মেকানিজমটা দেখিয়ে দেবো তারপর করবে, ঠিক আছে? মেকানিজমটা কি, ধরো যে চারটে করতে দিচ্ছি দেখো, CH3 CH ডবল বন্ড CH2 HBr CCl4 HBr পারঅক্সাইড HCl CCl4 HCl পারঅক্সাইড, ঠিক আছে? এই কোশ্চেনটা ক্লাস 11-এর পরীক্ষায় প্রচুরবার এসছে, ঠিক আছে? ক্লাস 11-এর পরীক্ষায় প্রচুরবার এসছে, 12-এর পরীক্ষাতেও আসে, ঠিক আছে? এই চারটে করে নেবে। এবার আমি যেটা করাবো এখন সেটা হচ্ছে এটার মেকানিজমটা দেখাবো, ওকে? পারঅক্সাইড এফেক্টের মেকানিজমটা দেখাবো। দেখো মেকানিজমে আসছি, কি হচ্ছে পারঅক্সাইড, যেটা পারঅক্সাইডকে আমরা H2O2 না নিয়ে এরকম ভাবে লিখতে পারি যে ROOR, ঠিক আছে? পারঅক্সাইড কি হলো, হোমোলাইটিক ক্লিভেজ, হ্যাঁ ভেঙে যাচ্ছে, র্যাডিক্যাল ফর্ম করছে, হোমোলাইটিক ক্লিভেজ, ওকে? তাহলে কি হচ্ছে এখান থেকে 2RO ফ্রি র্যাডিক্যাল জেনারেট করছে, ওকে? এবার দেখো RO ফ্রি র্যাডিক্যাল প্লাস HBr থেকেও ফ্রি র্যাডিক্যাল জেনারেট করছে। এবার কি হচ্ছে, H ফ্রি র্যাডিক্যাল, এই যে H ফ্রি র্যাডিক্যাল জেনারেট করছে এটা O র্যাডিক্যালের সাথে কম্বাইন করে যাচ্ছে, করলে এখান থেকে তৈরি হচ্ছে কি ROH প্লাস Br ফ্রি র্যাডিক্যাল। তাহলে এখান থেকে কি হলো, Br ফ্রি র্যাডিক্যাল জেনারেট করলো, ভালো করে বুঝবে। এখান থেকে কি হলো, Br ফ্রি র্যাডিক্যাল জেনারেট করলো। তাহলে পারঅক্সাইডের কাজ কি, HBr থেকে Br ফ্রি র্যাডিক্যালটাকে জেনারেট করা, ওকে? এবার দেখো, এইবার আমরা রিয়াকশানে আসছি। CH3 CH ডবল বন্ড CH2, ওকে? এবার সেখানে আমার আছে হচ্ছে Br ফ্রি র্যাডিক্যাল। দুটো জিনিস দেখো, এখানেও কিন্তু র্যাডিক্যাল মেকানিজম হচ্ছে, একটা ইলেকট্রনে ফেরত নিচ্ছে আর একটা ইলেকট্রন ফেরত নিচ্ছে, ভালো করে বুঝবে। যদি এটাকে আমরা এবার এ পাথওয়ে বলি বা ডাইরেক্টলি লিখছি, কোনো অসুবিধা নেই, এ পাথওয়ে বি পাথওয়ে না, এই ফ্রি র্যাডিক্যাল জেনারেট করলো, এদিকে ফ্রি র্যাডিক্যাল জেনারেট করলো, ঠিক আছে? যদি Br অ্যাটাচ হয় তাহলে দেখো কি আসছে, একটার থেকে জেনারেট করছে CH3 CH ফ্রি র্যাডিক্যাল CH2 Br। আরেকটা থেকে কি জেনারেট করছে, আরেকটা থেকে জেনারেট করছে CH3 CH Br CH2 ফ্রি র্যাডিক্যাল। দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। আমরা ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি কি জানি, স্টেবিলিটি অর্ডার অফ ফ্রি র্যাডিক্যাল সেই একই, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে এখানে কি আমার 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল মেজর প্রোডাক্ট হচ্ছে, আর 1 ডিগ্রি কি হচ্ছে, মাইনর প্রোডাক্ট হচ্ছে। তাহলে যে মেজর ফ্রি র্যাডিক্যালটা এসেছিল ভালো করে দেখো, CH3 CH ফ্রি র্যাডিক্যাল CH2 Br প্লাস যে ইনিশিয়াল HBrটা ছিল, HBr খুলে গেল। এবার কি হলো, এইচটা এসে আবার এখানে রিয়াকশানে পার্টিসিপেট করে গেল। তাহলে তৈরি হলো কি CH3 CH2 CH ছিল আর একটা H গেল, CH2 Br। দেখো যেটা তৈরি করার কথা ছিল সেটা আমার তৈরি হয়ে গেল, আর জেনারেট করলো Br ফ্রি র্যাডিক্যাল। দেখো এই যে Br ফ্রি র্যাডিক্যালটা জেনারেট করলো এটাকে এই জন্য চেইন রিয়াকশন বলা, এই Br ফ্রি র্যাডিক্যালটা। আর দেখো পারঅক্সাইডের কাজ কি ছিল, Br ফ্রি র্যাডিক্যাল জেনারেট করা, ভালো করে দেখো পারঅক্সাইডের কাজ ছিল Br ফ্রি র্যাডিক্যাল জেনারেট করা। এবার কি রিয়াকশন করে অটোমেটিক Br ফ্রি র্যাডিক্যাল জেনারেট করছে, যেটা আবার রিয়াকশনে পার্টিসিপেট করে যাচ্ছে। এই জন্য এই রিয়াকশনটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশন, এই রিয়াকশনকে বলা হচ্ছে চেইন রিয়াকশন, কারণ রিয়াকশনটা চলতেই থাকবে যতক্ষণ না এটা শেষ হয়ে যায়,
ওকে, ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে আমার মেকানিজম। ঠিক আছে, বোর্ড এক্সামে কিন্তু মেকানিজমটা করতে দেয়, ভালো করে বুঝে নেবে অ্যান্টি মার্কোনিকভ রুলস। আর যেগুলো করতে দিয়েছিলাম একটু আগে সেগুলো পুরোটা করে নেবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইডে কেন হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুলস হচ্ছে, HCl ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড বা HI ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড বা HF ইন প্রেজেন্স অফ পারঅক্সাইডে কেন হচ্ছে না। ওকে, দেখো এই প্রশ্নটা ভালো করে বুঝবে যে HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইডে কেন মাত্র অ্যান্টি মার্কোনিকভ রুলস হচ্ছে। ঠিক আছে, এটা বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো অল ওভার ইন্ডিয়া এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো এটাকে আমরা দুটো, এই রিঅ্যাকশনটা দুটো স্টেপে হচ্ছে, একটা স্টেপ 1 একটা হচ্ছে স্টেপ 2, যেন 1 2 লিখেছি। দেখো ফার্স্ট স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রি রেডিকালটা কত ভালো এখানে অ্যাটাক করতে পারছে। মাথায় রাখবে ফ্রি রেডিকালের সাইজ যত ছোট হয় অ্যাটাকটা তত বেটার হয়। ঠিক আছে, 1 নম্বর স্টেপের জন্য কি লিখে রাখলাম, ফ্রি রেডিক্যালের সাইজ যত ছোট হবে। ঠিক আছে, তার মানে সাইজ অফ ফ্রি রেডিক্যাল যত ছোট হবে অ্যাটাকটা তত বেটার হবে। ঠিক আছে, অ্যাটাকটা তত বেটার হবে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর স্টেপের জন্য কি দেখলাম, 1 নম্বর স্টেপের জন্য সাইজ অফ ফ্রি রেডিক্যাল যত ছোট হবে অ্যাটাকটা তত বেটার হবে, কারণ কার্বনের সাথে বন্ড করছে, বুঝতে পারছো? কার্বনের সাথে বন্ড কি, সাইজ যত ছোট হবে তত বন্ডটা বেটার হবে না, কারণ বড় হয়ে গেলে তো কার্বনের তো সাইজটা স্মলার হয়, এই কারণের জন্য। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাইজটা একমাত্র HI এর জন্য সব থেকে বিগার হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে এন্ডোথার্মিক, HI এর জন্য হচ্ছে এন্ডোথার্মিক, বাকি সবার জন্য কিন্তু এক্সোথার্মিক 1 নম্বরেরটা। ঠিক আছে, এটা বুঝতে পারলে? এবার দেখো, এবার 2 নম্বর, এটা 2 নম্বর স্টেপ কি, 2 নম্বর স্টেপ হচ্ছে HBr বন্ডটাকে ভাঙতে হচ্ছে। এবার আমরা কি জানি, HF HCl HBr HI যত নিচের দিকে নামবো তত বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যাবে, মানে বন্ডটা ভাঙা তত ইজি হবে। HF বন্ড হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড, তাই তো? তাহলে HF বন্ডটাকে ব্রেক করা সব থেকে শক্ত, তাই জন্য এটা হচ্ছে হাইলি এন্ডোথার্মিক। এটা কি, হাইলি এন্ডোথার্মিক। এমনকি HF থেকে HCl এ গেলে, মানে F থেকে Cl এলেও কিন্তু যে সাইজটা যে খুব বেশি বাড়ছে তা নয়, এই কারণের জন্য HCl বন্ডটাকে ব্রেক করাও টাফ, এই জন্য এটা হচ্ছে এন্ডোথার্মিক। এটা হচ্ছে এন্ডোথার্মিক। কিন্তু HBr থেকে কি হলো, সাইজটা অনেক বেড়ে গেল, বন্ডটা ব্রেক করা অনেক ইজি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে এক্সোথার্মিক। HIও হচ্ছে এক্সোথার্মিক। এবার দেখো, এবার আমরা কি দেখলাম, এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কেবলমাত্র HBr এর জন্য দুটো স্টেপই হচ্ছে এক্সোথার্মিক। দেখো HBr এর জন্য দুটো স্টেপই হচ্ছে এক্সোথার্মিক, বাকি জন্য কিন্তু একটা না একটা স্টেপ এন্ডোথার্মিক থেকে যাচ্ছে। এই কারণের জন্য কেবলমাত্র HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড মার্কোনিকভ অ্যাডিশন শো করে। ঠিক আছে, যদি HCl ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড থাকে বা HI ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড থাকে, সবসময় কিন্তু মার্কোনিকভ রুলসই ফলো করবে, অ্যান্টি মার্কোনিকভ রুলস ফলো করবে না। ঠিক আছে, এই প্রশ্নটা ক্লিয়ার করতে পারলাম। এরপর আমরা আসবো অ্যাডিশন অফ Br2। ওকে, দেখো এবার যে পোর্শনটা পড়ছি সেটাকে বলা হয় অ্যান্টি অ্যাডিশন। ঠিক আছে, এই রিঅ্যাকশনের মেকানিজমটা আমাদের কিন্তু 11 12 এমনকি বিএসসি লেভেলেও লাগবে। ওকে, রিঅ্যাকশনটা দেখেন, এটা হচ্ছে অ্যাডিশন অফ ব্রোমিন টু অ্যালকিন। এতক্ষণ পর্যন্ত যা অ্যাডিশন থেকে এলাম সব ছিল সিন অ্যাডিশন, মানে একই রিঅ্যাকশন অ্যাড হচ্ছিল, সব দুটো ওপরে হলে ওপরে বা দুটো নিচে হলে নিচে। এটা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন, মানে একটা ওপরে একটা নিচে। ঠিক আছে, অ্যাডিশন অফ ব্রোমিন টু অ্যালকিন, এটা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন। কি হয়, একটা নর্মাল জিনিস, এটা 10th লেভেলেও আমরা শিখে এসেছিলাম, কিন্তু মেকানিজমটাই নতুন যে এটা অ্যান্টি অ্যাডিশন হচ্ছে। Br2 এও Br পেলো, Br পেলো, কিন্তু পাই অ্যান্টি পজিশনে। এই রিঅ্যাকশনটা কি কাজে লাগবে এটাও আমরা জানতাম, তাও নোট করে দিলাম। এটা হচ্ছে আনস্যাচুরেশন টেস্টের জন্য লাগে, কারণ হচ্ছে ব্রাউন কালার অফ ব্রোমিন ডিকালারাইজেস হয়ে যায়, তাই তো? এই পর্যন্ত আমরা শিখে নিয়েছিলাম। যেটা নতুন শিখবো সেটা হচ্ছে মেকানিজম, এগুলো বাকিটা আমরা ক্লাস 10th লেভেলেই শিখে এসেছিলাম। দেখো মেকানিজম কি বলছে, CH2 ডবল বন্ড CH2 Br2, মানে হচ্ছে Br সিঙ্গেল বন্ড Br। এবার দেখো Br এর বাইরে 7টা করে ইলেকট্রন ছিল, আর এটা বন্ড করে 8টা করে ইলেকট্রন হয়ে থাকে। এবার দেখো কি হয়, যখনই এটা গিয়ে একটা Br কে অ্যাটাক করলো, তখন আরেকটা Br কি হয়, বেরিয়ে গেল। তার মানে কি হলো, মাইনাস Br মাইনাস একটা বেরিয়ে গেল, এখান থেকে Br মাইনাস বেরিয়ে গেল। এবার যখন এখান থেকে গিয়ে Brটা অ্যাটাক করলো, তাহলে কি জেনারেট করলো, দেখো CH2 এখানে
প্লাস জেনারেট করে, CH2 প্লাস জেনারেট করছে, ওপর না লিখে নিচেই প্লাস লিখলাম। সিঙ্গেল বন্ড CH2 আর ধরো এই Br এলো, ঠিক আছে, Br এর বাইরে এখনো 6টা ইলেকট্রন থাকছে, তাই তো, একটা ইলেকট্রন বন্ডিং আসছে, 6টা ইলেকট্রন থাকছে। এই জায়গাটা একটু বোঝার আছে, ভালো করে বুঝবে এই জায়গাটা কিন্তু। এই যে CH2 হচ্ছে, আমরা আগেই বলেছিলাম CH2 কি sp2 কার্বন, ঠিক আছে, এর কিন্তু অক্টেট ফিল আপ থাকে না, এর বাইরে কটা ইলেকট্রন থাকছে, CH2 তে 6টা ইলেকট্রন থাকছে, ঠিক আছে। আমরা কোঅর্ডিনেট বন্ডিং কি জানি, যার বাইরে 6টা ইলেকট্রন থাকে তারও তো অক্টেট ফিল আপ করে দিচ্ছে হয়। আর Br2 এতগুলো লোন পেয়ার রয়েছে, Br2 কি করলো, একটা লোন পেয়ার একে ডোনেট করে দিল, ঠিক আছে, Br2 এই লোন পেয়ারটা ডোনেট করে দিল, দিলে কি হচ্ছে, দিলে যেটা ফর্ম করছে সেটা হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 Br, আর এইখানে হচ্ছে আমার প্লাস জেনারেট করে আছে, এটাকে ডোনেট করে প্লাস ডোনেট করে আছে। এটাকে বলা, এটা হচ্ছে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন, বা এটাকে বলা হয় সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। আর একটা জিনিস বলে রাখি, নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন is more stable than classical carbocation due to resonance, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এই যে প্লাসটা এটা কিন্তু সবার মধ্যেই সেপারেট হয়ে থাকে, ঠিক আছে, ডিলোকালাইজ হয়ে থাকে, এই জন্য এটা হচ্ছে অনেক বেশি স্টেবল। এই কারণের জন্য দেয়ার ইজ নো চান্স অফ রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এই জন্য এখানের জন্য দেয়ার ইজ নো চান্স অফ রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়ন থাকলে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। দেয়ার ইজ নো চান্স অফ রিঅ্যারেঞ্জমেন্ট, ওকে, দেয়ার ইজ নো চান্স অফ রিঅ্যারেঞ্জমেন্ট। এবার দেখো এই যে ফর্মটা করলো কার্বোক্যাটায়নটা, এবার কি হচ্ছে, CH2 সিঙ্গেল বন্ড CH2 Br প্লাস, এইবার যে Br মাইনাসটা ছিল সেটা অ্যাটাকে আসছে, এই অ্যাটাক করলো আর এই খুলে গেল, তাহলে কি জেনারেট করলো, CH2 সিঙ্গেল বন্ড CH2, এদিকে অ্যাটাক করে এখানে Br, আর এদিকে বন্ড করে Br, এই হলো মেকানিজম, ওকে, এই হলো মেকানিজম। আর একটা জিনিস, রিয়াকশনটা দেখিয়ে দিয়ে, এই সাইডেই দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, এই রিয়াকশনটা দেখিয়ে দিয়ে আজকের আমাদের অ্যাডিশন রিয়াকশন শেষ হয়ে যাবে। এটা একবার পরীক্ষায় দিয়েছিল, তাই একটু জানিয়ে রাখি। এটার হচ্ছে আমাকে যদি Br2 দেয় ইন CCl4, ঠিক আছে, এবার আমাকে যদি বলে যে এর 3D প্রোডাক্ট বার করতে, ঠিক আছে, মানে বন্ডগুলোকে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন দিয়ে শো করে দেখাতে যে কি ফর্ম করছে, তাহলে কি হওয়া উচিত বলো তো। নর্মালি হলে তো আমরা খুব ভালোই বুঝতে পারতাম যে বন্ডটা খুলে যাচ্ছে, এখানে একটা Br আসছে, এখানে একটা Br আসছে, কিন্তু সিন অ্যাডিশন হলে কি হতো, দুটোই অ্যাবভ দ্য প্লেন হতো বা দুটোই বিলো দ্য প্লেন হতো। যদি অ্যান্টি, তার মানে কি হবে, এটাই জানতে চাইছি তুমি জানো কিনা, তাহলে কি হবে, একটা অ্যাবভ দ্য প্লেন হবে আর একটা হচ্ছে বিলো দ্য প্লেন হবে, ঠিক আছে, এটাও একটু দেখিয়ে দিলাম। হচ্ছে এই হচ্ছে আমাদের গেল অ্যাডিশন অফ ব্রোমিন। দেখো যে কটা মেকানিজম আমরা পড়ালাম, মার্কনিক অফ অ্যাডিশন, অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন, এমন কি হচ্ছে অ্যাডিশন অফ ব্রোমিন যেটা অ্যান্টি অ্যাডিশন, সব কটা মেকানিজমই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাডিশন রিঅ্যাকশন একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন ক্লাস 11 এর জন্য, ক্লাস 12 এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ সারা জীবনের জন্য। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, আর না বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আর যদি এটা না বুঝতে পারো তাহলে কিন্তু কেমিস্ট্রির একটা বড় পোর্শন সারা জীবনের জন্য দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাস নিয়ে আবার আসবো, ততদিন ভালো থেকো, টাটা।